আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সেদিনকে আমার এই আচারটা খাওয়ার পর অনেকেই জিজ্ঞেস করছিল যে এটা কিসের আচার, কিভাবে বানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই আচারটা আমরা কিভাবে বানাইছিলাম। দেখো, প্রথমে কিছু আধা কাঁচা আধা পাকা বড়াই নিছি। এগুলো কিন্তু সবগুলোই দেশি বড়াই, হ্যাঁ। তারপর লবণ দিয়ে সিদ্ধ করতে দিছি, একটু পানি দিছিলাম। এই যে পানি দেওয়ার পর অনেক বেশি ফেনা হয়ে গেছে। বড় কড়াইয়ে না নিলে কিন্তু সমস্যা আছে। তো ওই ফেনা থাকা অবস্থায় একটু গুড়, মশলার গুঁড়া দেওয়া হলো। এরপর একটু হলুদ দিয়ে নিচ্ছে। এভাবে একটার পর একটা দিতে হবে, সব একসাথে না। এরকম করে একটু করে দিয়ে নাড়তে হয়। এরপর দিল জিরার গুঁড়া। তারপর একটু মশলাও দেয়, যেটাকে আমরা বাংলায় পাঁচফোড়ন বলি। সবগুলো দিয়ে নাড়তে হয়। এখানে দিছে তেল। এরপর চলবে এখন প্রসেস। এটা অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে। চুলায় জাল একটু বেশি হয়ে গেছিল, এই জন্য বেশ ফেনা হচ্ছে। আমাদের এই কড়াইটা কিন্তু অনেক বড়, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না। আমি প্রথমেই বলে দিচ্ছি, বড় কড়াই না হলে কিন্তু এই যে এদিক ওদিক সব পুড়ে নষ্ট হয়ে যাবে। দেখো, এই আচারটা কিন্তু বেশ একটু আঠালো টাইপের হবে। একদম ওই আচারের মতন কালচের রং থাকবে না, কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর আঠালো একটা ভাব থাকে। এটা অনেক মজা লাগে। যারা এমনি এমনি আমার মতো বড়াই মাখা খেতে পছন্দ করো না, বলো যে দাঁত টক হয়ে যায়, ভালো লাগে না, সময় নাই, তো তারা এভাবে সিম্পল একটা আচার বানিয়ে রেখে ফ্রিজে রাখতে পারো বেশ কয়েকদিন, মাসখানিক। আরামে যখন ইচ্ছা তখন একটু করে বের করে খেতে পারবা। দেখো, অনেকক্ষণ পর্যন্ত এটা নাড়তে হচ্ছে। নাড়তে নাড়তে ভাই হাত ব্যথা হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। আচার কি সাথে এমনি এমনি খাওয়া যায়? কখনোই না। এই যে দেখো, ফেনাগুলো কিন্তু কমে আসছে আর প্রয়োজনের তুলনায় আচারটা দেখো অনেক বেশি স্টিকি হয়ে গেছে। দূর থেকে দেখে মানুষ মনে করবে এটা কিসের তরকারি। এই যে তরকারি না ভাই, এটা হলো আমাদের আচার। তো মশলা একটু পুড়াই ফেলছিল জালটা বেশি হওয়ার কারণে। বললাম না যে আচারের ব্যাপারে জালের দিকে অনেক বেশি মনোযোগ দিতে হয়। চলছে আমাদের আধা কাঁচা পাকা বড়াইয়ের আচার। এরকম করে জাল দিতে দিতে এর মধ্যে একটু খেয়ে দেখবা যে গুড় চিনি ঠিকঠাক মতন হয়েছে কিনা। এই যে ফাইনালি আমাদের আচার হয়ে গেছে, একদম খাবার জন্য প্রস্তুত।